আজ জেনে শুনে আমাকে বিয়ে করছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপরে সংসার। আমি আগেই বলেছিলাম যে বেনজিরের দেশে এত সম্পদ, বিদেশে না জানি কত সম্পদ আছে। তিনি শুধু দেশেই সম্পদ করবেন, বিদেশে করবেন না, দেশের টাকা দেশে রাখবেন, এত দেশপ্রেমিক তো তিনি না। তো এখন এটা এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে সরাসরি দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে ফেঁসে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেনজির আহমেদ একজন ভালো মানুষ, হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন, তার নামে কোনো জমি জমা নেই, তিনি কোনো টাকা অবৈধভাবে ইনকাম করেন নাই। হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বলবো পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তারপর কিছু কথা বলবো। কথাগুলো আশা করি অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বেনজিরের দেশে এত সম্পদ, বিদেশে না জানি কত সম্পদ আছে। তিনি শুধু দেশেই সম্পদ করবেন, বিদেশে করবেন না, দেশের টাকা দেশে রাখবেন, এত দেশপ্রেমিক তো তিনি না। তো এখন এটা প্রমাণিত হলো এই যুগান্তর পত্রিকায়। এবং শুধু তাই না, তার কিন্তু দেশে আরো সম্পত্তি পাওয়া গেছে। এত সম্পত্তি কিভাবে করলো ভাই? সম্পত্তি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে, আল্লাহ জানে। যুগান্তর পত্রিকার খবর, বিদেশে নামে বেনামে বেনজিরের বিপুল সম্পত্তি, মালয়েশিয়ায় বেনজিরের সেকেন্ড হোম, স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠু। এই স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুকে আপনারা যারা চিনেন তারা তো চিনেনি, যারা না চিনেন তাদেরকে আমি বলবো, এই মিঠুর সঙ্গে ব্যবসা। নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে শত শত বিঘার পোল্ট্রি খামার, মুরগির খামার। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি, মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি, কিনেছেন বাড়ি। সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়েই আপাতত সপরিবারে বসতি গেড়েছেন। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও রয়েছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী টিম। এদিকে দেশেও বেনজিরের আরো সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক। সংস্থাটির কাছে অভিযোগ আছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত নাম মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজিরের ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। এই মোতাজেরুল ইসলাম মিঠু হচ্ছে আপনার ওই যখন স্বাস্থ্যমন্ত্রী নাসিম ছিল না, এই স্বাস্থ্যমন্ত্রী নাসিম মারা গেছে, আল্লাহ পাক বিচার করবে। এই স্বাস্থ্য খাতটাকে এত দুর্নীতির ভিতরে মানে ডুবিয়ে দিয়ে গেছে। এবং তার ছেলেপেলেগুলো তো একটা আমেরিকা বাড়িঘর কিনে, আমেরিকা সে কয়েকটা বাড়ির মালিক, আর অন্যান্য ছেলেগুলো একটা এমপি, আর এগুলো সব দুর্নীতিবাজ। তো এইভাবে আর কি ওই চার নেতার এক নেতার ছেলে এইভাবে দুর্নীতি করছে এই মিঠুকে দিয়ে। এবং এই মিঠু স্বাস্থ্য খাতে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচ্ছে। আপনারা শুনছেন না ওই যে পর্দার দাম এত, ওই যে হস্টেলের পর্দার দাম, একটা পর্দার দামই হচ্ছে কয়েক লক্ষ টাকা, এরকম করে কামিয়েছে। তো তারপর একটু অনুসন্ধান শুরু হওয়ার পরে মিঠু গা ঢাকা দিল। তারপরে আমরা দেখলাম যে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে তার 500 কোটি টাকার সম্পত্তি আমেরিকা বাজেয়াপ্ত করলো দুর্নীতির দায়ে। এটা আমেরিকা ভালো কাজ করেছে, 500 কোটি। তখন মিঠু সপরিবারে আগেই টের পেয়ে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া চলে গেল, কারণ অস্ট্রেলিয়া তো কিন্তু সে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক। গত বছর যখন এই যে নির্বাচন চলতেছে, বিএনপি মাঠে নামতেছে, পুলিশ মারতেছে, পুরো হট্টগোল, এই সময় সে গোপনে বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে তার যে স্থাবর সম্পত্তিগুলো আছে, জমি জমা, এগুলো সে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু এটা দুদক টের পেয়ে যায়। দুদক টের পেলে দুদক তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু নিষেধাজ্ঞা দিলে কি হবে, সে আবার গোপনে ওই ঘুষ টুস দিয়ে বা বড়াটরা পাড়িয়ে সে আবার অস্ট্রেলিয়া চলে যায়। এখন সেখান থেকে এসে সে বিভিন্ন বেনামিতে ওই যে নতুন নতুন কোম্পানি খুলে, সেই কোম্পানির মাধ্যমে সে নিজে সামনে না থেকে, নিজে পিছনে থেকে অন্য কোম্পানি দিয়ে সব টেন্ডার গুলো ভাগিয়ে নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। যেটা সামন্তলাল হয়তো বা জানে না, স্বাস্থ্যমন্ত্রী মনে হয় জানে না, যে সচিবরা আছে বা অন্যান্য রাঘব বোয়ালরা আছে, তারা আসলে সামন্তলালকে না জানিয়েই এগুলো সব গায়েব করে ফেলে। আমরা জানি তো এরকম হয়। যেমন ওদিন মোমেন বললো না যে পাসপোর্ট থেকে ইসরায়েল বাদ দিল, আমাকে জানালো না। একজন পররাষ্ট্রমন্ত্রীকে না জানিয়ে পাসপোর্ট থেকে ইসরায়েল বাদ দিল, এরকম হয়তো বাংলাদেশে। আজকে শুনলাম এই যে একটু আগের খবর, কৃষি মন্ত্রণালয়ের সচিব 11 মাসে 12 বার বিদেশ সফরে গিয়েছেন, কৃষিমন্ত্রী জানে না। সে বলে যে আমার কাছ থেকে সাইন নিতে আসেন, আমি জানিও না। তার মানে কৃষিমন্ত্রীর উপরে কেউ আছে যিনি কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন। যাই হোক, এগুলো আর বলে লাভ নাই। তো এই মিঠু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এখনো দাপিয়ে বেড়াচ্ছে বেনামে। এদিকে দেশেও উত্তরাঞ্চলের 2টি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা। তার মধ্যে অন্তত 3টি জায়গায় 100 বিঘার উপর গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি ফার্ম। মুরগির খাদ্যের ব্যবসা আছে তাদের। এইসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলতেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্য জানা গিয়েছে। বেনজিরের দুর্নীতি ও সম্পদের পাহাড় সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন যে কেউ অন্যায় কোন শাস্তি হবে তার বিষয়ে তদন্ত চলতেছে। তো তদন্ত চলা অবস্থায় তিনি দেশ ছেড়ে গেলেন কিভাবে,
তখন আসাদুজ্জামান খান কামাল বলেন, এটা আমি জানি না। জানা গেছে মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছেন বেনজির আহমেদের। আচ্ছা, বিএনপির রতন, তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহামেডান ক্লাবের পরিচালক এজিএম সাব্বির। এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আয়ের অন্যতম কুশীলব এই সাব্বির। তাদের মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন বেনজির আহমেদ। এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমেও বিপুল টাকা পাচার করেন বেনজির আহমেদ। জনশক্তি রপ্তানির ব্যবসার আড়ালে মূলত জমজমাট হুন্ডি কারবার করেন হুমায়ুন। কুয়ালালামপুরের সিচুয়াংসায় তার অফিস। হুমায়ুন ও রতনের মাধ্যমে পাচার করা টাকায় পরিবারের থাকার জন্য একটা অত্যাধুনিক বাড়ি কিনেছেন বেনজির আহমেদ, বিনিয়োগ করেছেন আবাসন খাতেও। রতন এখন ইউরোপের একটি দেশে আর সাব্বির যুক্তরাজ্যে অবস্থান করতেছেন। হুমায়ুন আছেন মালয়েশিয়ায়। বিএফআইইউর মাধ্যমে মালয়েশিয়ায় বেনজিরের সম্পদের বিষয়ে যে এতিম, এই জিনিসটা সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে, আমার টাকা হাতানোর জন্য। কিন্তু আমার এত টাকা নাই। সে 2.5-3 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজে সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন। সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না, আমার পাস্ট ছিল। প্রত্যেকটা মেয়ের পাস্ট আছে। সে পাস্ট জেনে শুনে আমাকে বিয়ে করছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপরে সংসার। আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম। আমি কতখানি অসুস্থ, আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায়, সেটা আপনারা সবাই বনানী থানায় যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়িয়ে অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায়, সেদিন খালাকে বলে যায় যে আপনার ম্যাডামকে ডাকবেন না, আপনার ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, আপনার ম্যাডামকে রেখে গেলাম, আমি বাসায় যাচ্ছি। এই কথা বলে ইলিয়াস হোসেন যেন তাকে ফাঁসাতে পারে। আমার অনেক কিছু জিনিসপত্র, আমার সোনার জিনিসপত্র, সেই তার দাবি করা ঘড়ি থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসপত্র, ইভেন ক্যাশ, আরও কিছু টাকা আমি যেগুলো বাজার খরচের জন্য বাড়ি ভাড়া দেওয়া বাবদ আমি রেখেছিলাম আমার আলমারি থেকে, সে সব কিছু নিয়ে চলে যায়। আরও অনেক কিছু নিয়ে যায় যেটা সিসি ক্যামেরায় ফুটেজে দেখলে পাওয়া যাবে। সে অত্যন্ত চালাক একটি ছেলে। তাহলে তার 4 দেশে বা 3 দেশে 4 রকমের বউ থাকতো না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে তার একাধিক বিয়ে, মানে কারিন ছাড়া আরো বিয়ে আছে? অবশ্যই, সেটা আমি বিয়ের পরে জানতে পারি। তার নিশাদ তাবাসসুম আলম নামের একটা মেয়ে, যে হচ্ছে আমেরিকান প্রবাসী, সে আমেরিকায় থাকে, তার প্রথম বউ। তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল, বাট এই জিনিসটা কয়েক বছর আগের, এই জন্য আমি জিনিসটা জানতাম না। পরবর্তীতে বিয়ের পরে যখন আমার বিয়ের ছবি দেখে সাংবাদিক ভাইরা নিউজ করে, আমি কয়েকজন সাংবাদিকের কাছে জানতে পারি নিশাদ আলম তাবাসসুম নামে তার আরও একটি মানে ওয়াইফ আছে। যখন আমি এগুলা নিয়ে মানে কথা বলি বা জানতে পারি, আমি এটাও শুনতে পারি তার সাথেও তার লিগেলি কোনো ডিভোর্স হয়নি। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সে বিয়ে করেছিল 2টি কারণে। একটি মূল কারণ হচ্ছে টাকা, আমার আবারও বলতে হচ্ছে। আর দ্বিতীয়ত, সে ভাবছিল যে আমি আমাদের সুপারস্টার শাকিব খানের মতো হয়তোবা প্রত্যেকটা ছবিতে 40 থেকে 50 লক্ষ টাকা করে নেই। হ্যাঁ, আমার অনেক টাকা আছে। সেকেন্ড কারণ, আমাকে ভোগ করা, যেটা সে এর আগেও সে অনেক মেয়েকে কলমা পড়ে হোক, যেভাবেই হোক, সে ট্রাপে ফেলিয়ে বিয়ে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং বেনজির আহমেদের যত তথ্য আছে, গোপন তথ্য, একেবারে মাটির নিচের তথ্য, পেটের ভিতরের তথ্য সব শুনতে পারলেন। বেনজির আহমেদ একেবারে এখন তো ক্ষমতা নাই, এই জন্য বেনজির আহমেদ গুয়ের সাথে বেশি গন্ধ হয়ে গেছে। আর এর আগে বেনজির আহমেদ ছিল এই বাংলাদেশের মধ্যে শাহজালাল, আল্লাহর অলি। আল্লাহর অলি কে ছিল? বেনজির আহমেদ আল্লাহর অলি ছিল। আর এখন যেই ক্ষমতা নাই, এখন বেনজির আহমেদ একেবারে গু হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে এখন। আচ্ছা, আমার কথা হচ্ছে এই যে বেনজির আহমেদ এত হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের এমন কোন জায়গা যেখানে ফরিদপুর, শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনার দেশ আর কি, সেই শেখ হাসিনার দেশে বৈশা এত 600, 700, 800 বিঘা, 1200, 1600 পর্যন্ত বিঘা, আজকে সমান যে তথ্য দিল 1600 বিঘা পর্যন্ত জমি রেখেছে। 1600 বিঘা কি মনে করেন, বোঝেন? আরেকটু হইলো অল্পতে, সুমন বললো, যেটা আমার কথা না, সুমন সাহেব বললো যার অল্প একটু হলে তো গোপালগঞ্জ পুরা কিনে নিয়ে যেত সে। এত জমি জমা কিনলো, সরকার কিছুই জানলো না, এদেশের দুদকরা কিছু জানতে পারলো না,
ও এখন ক্ষমতা নেই, এখন মানে এটা এখন বেকা হয়ে গেছে নাকি? কিছু কথা আছে বলতে গেলে লজ্জা লাগে, মানে 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 কি বলবো, বলার মতো ভাষা কোনো নাই। এত কোটি কোটি টাকা দেশ থেকে মানে এই বাংলাদেশে এত পরিমাণ করছে, বাইরে কি করছে চিন্তা করে দেখেন। বাংলাদেশ এগুলো করছেন, বাইরে কি পরিমাণ কোন কত রাজ্য কয়টা করছে আল্লাহ ভালো জানে, সেটা আমরা জানি না। এত দেশের কোটি 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 টাকা নিয়ে গেল, এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না। চিন্তা করতে পারেন, অথচ একজন আলেমকে 2 টাকা 4 টাকার মামলা, হুদা মিথ্যা মামলা দিয়ে তারপর গ্রেফতার করে, দিনের পর দিন তাদের উপর টর্চার করা, অত্যাচার করা হয়। কই তখন এই সমস্ত আইন কি তাদের জন্য কি মানে সমান হয়ে যায়? আর এখন আইন কি অন্ধ হয়ে গেছে? মানে কি বলবো, এখন বলতে গেলে মানে কলজার ফাইটা যাবে। মানে ব্যারিস্টার সুমন রেজা আমি কেমন কতটা ভালোবাসি এখন বলে বুঝতে পারবো না। কারণ হচ্ছে বর্তমান সময় একজন সাহসী একজন মানুষ, ব্যারিস্টার সুমন সাহেব। এই যে মানে কুকুরের বাচ্চা, এই যে বেনজির, এত কোটি কোটি মানুষের বিরুদ্ধে হিন্দু মুসলমান নাই, এমন কোনো মানুষ নাই যে যাদের টাকা এই বেনজিরে আত্মসাৎ, তাদের জায়গা জমিন আত্মসাৎ না করছে। কোথায় কোন জায়গা চিপা চাপা এমন কোন জেলায় নাই তার কোনো জায়গা সম্পত্তি নাই। চিন্তা করতে পারেন। তাও আবার শুনলাম যে 15 দিন সময় চাইছে, যে তার 15 দিন সময় দেওয়া হইবে। চিন্তা করতে পারেন কোন দেশে আমরা বসবাস করতেছি। তিনি 15 দিনের সময় চাইছে, আবার 15 দিন সময় দিবে, তারপর তার নাকি জিজ্ঞেস করতে হবে। মানে কেমন তোর আইনের আইন। আর অথচ একজন আলেমকে ধরে নিয়ে যা কোনো ওয়ার্নিং ছাড়া কোনো কিছু করা লাগে না। কোন দেশে আমরা বসবাস করলে চিন্তা করতে পারেন। তার মানে বোঝা গেল এই যে ডিবি, হারুন মারুন, এগুলো যতই বলেন, এই বদমাইশ বাটওয়ার গুলোকে একবার ধরতে দেন, একটু এখন লারা দেন, দেখবেন এখন কি পরিমাণে এদের থেকে বাইরে বের হয়, খালি কি বের হয় খালি দেখতে পারবেন। প্রতিটি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এগুলোকে ধরেন, দেখবেন এখন এগুলো ধরবে না, কারণ এগুলো নিয়ে টাকা বাইরে পাচার করে, নাটক করে, নাটক। এখন আবার ওবায়দুল কাদের বলতেছে বেনজির আমাদের লোক না, বেনজির তোমাদের লোক না, তো বেনজির কাগো লোক। হ্যাঁ, ইসলামিক একটা লিমিট থাকা দরকার। চিন্তা করতে পারেন, এত কোটি কোটি টাকা দেশের টাকা বাইরে পাচার করে দিল, এখন বলতেছে বেনজির আমাদের লোক না। কত বড় বদমাইশের বদমাইশ। এগুলোর সাথে আজকে শুনলাম যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুক, এই বদমাইশ নাকি সেই সাথে জড়িত। কোন দেশ আমরা আছি চিন্তা করতে পারেন। যার কোনো কথা নেই, এই সমস্ত কথা বলে লাভ নাই। শুধু বেহুদা বললে আমাদের ক্ষতি হবে, আমাদের 2 আনার লাভ হবে না, এবং তারও ক্ষতি হবে আমাদের সাধারণ মানুষের। আর কোনো কথা নেই, ভিডিওটি পারলে শেয়ার করে দিন। আল্লাহ। আমাদের বর্তমান সময়ে মুসলমানদের আবেগ বড় বেশি, এত আবেগ, কিন্তু ইমানের পাওয়ার নাই। ইমানের কি নাই? পাওয়ার নাই, কিন্তু আবেগ অনেক বেশি। কিভাবে বললাম, একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন, এই যে দেখেন ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারে, কারা মারতেছে বলেন তো? আস্তে বলে না, কারা মারে? ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী। কারা মারে? ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠীরা আমাদের ফিলিস্তিনি নিরীহ ভাই বোনদেরকে মারতেছে। কত বছর যাবত? 1 বছর, 2 বছর, আজকে 70 থেকে 75 বছর যাবত বিনা কারণে তাদেরকে মারতেছে। কেন? ফিলিস্তিনি ভাই বোনরা বলছে যে তাদের জমি দখল করে নিব। এখন একবার বলছে না, বলছে তাদের রাজত্ব আমাদেরকে দিয়ে দেয়, এরকম বলছে? কোনোদিনও বলা নাই। তার কেন তাদেরকে মারা হলো? কারণ হচ্ছে জুলুম। কারণ কি? জুলুম। এই যে জুলুম হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে এই যে ফিলিস্তিন ভাই বোনদেরকে যে মারতেছে, কিভাবে মারে? হাত দিয়ে যা ঘুষাইতেছে, হাত দিয়ে থাপড় মারছে ইসরায়েলরা, মারে না। কি দিয়ে মারতেছে? বিশাল বড় বড় মিসাইল গুলো মারতেছে, যে মিসাইল গুলো এক দেশ থেকে মারলে আরেক দেশে চলে যায়, যাওয়ার পর বিল্ডিং শুদ্ধ গুঁড়ো গুঁড়ো করে ফেলে। সেগুলো দিয়ে কাদেরকে মারতেছে? আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে মারতেছে। এখন কিছু মানুষ মাঝে মধ্যেই আসে, খবর নিয়ে আসে, হুজুর ফিলিস্তিনের খবর কি? ফিলিস্তিনে কি এখন যুদ্ধ থামছে? ফিলিস্তিনে কি ইসরায়েলের 2-1টা পারমাণবিক বোমা বা মিসাইল মারতে পারছে? যদি আমরা বলি যে হ্যাঁ, দেখলাম গতকালকের খবরে ফিলিস্তিনি ভাই বোনেরা বা হামাস বা অন্য কোনো রাষ্ট্র, ইরান, ইরাক, যারা হোক, ইসরায়েলের উপর একটা হামলা করছে, মরছে 10 জন 20 জন। আই হাই, কি খুশি, কি খুশি, খুশি শেষ নাই। আবার যখন এই ইসরায়েলি সন্ত্রাসীরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর মিসাইল মারে, তখন কি বলে জানেন? কি আফসোস, অন্য পাশের দেশগুলো, রাষ্ট্র কি দেখে না? পাশের রাষ্ট্রগুলো কি চোখা না? কি করে বড় বেয়া করে? কি কাম কাজ নাই? মিসাইল মারলি তো বড় শেষ, তো ধ্বংস হয়ে যায়। কারা বলতেছে বলেন তো? এই আপনি বলতেছেন, এই আমি বলতেছি। কিন্তু একটাবার চিন্তা করলাম না, একটাবার ভাইপার না করে ব্রেনটা খাটাইলাম না,
এই যে এত বড় একটা রাষ্ট্র, ইসরায়েল কিন্তু বড় কোনো রাষ্ট্র না, এটা এই বাংলাদেশের মতো কিন্তু না, সামান্য কিছু মানুষ আছে কিন্তু এত পাওয়ার যা কল্পনা করতে পারবেন না। ইরানকে চিনেন? ইরান কত বড় দেশ যা কল্পনা করতে পারবেন না। ওদের যে কত মিসাইল আছে মাটির নিচে যা কল্পনা করতে পারবেন না, সেই দেশে পর্যন্ত ইসরায়েল মিসাইল আছে, চিন্তা করতে পারেন। এখন মারো কিভাবে? এত শক্তি কই পায়? এত শক্তি কারণ হচ্ছে টাকা, কারণ হচ্ছে কি বলেন? এই টাকার পাওয়ার। কারণ কি পাওয়া বলেন? টাকার পাওয়ার। ইসরায়েলের কাছে আছে কি টাকার পাওয়ার। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এত টাকা কই পাইলো ইসরায়েল? এত একটা দেশ এত টাকা কই পাইলো? হ্যাঁ, এত টাকা কই পাইলো তার আগে আমি আপনাকে একটা ছোট্ট গল্প শোনাতে চাই। গল্পটা হচ্ছে এরকম যে একবার এক হুজুর, মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক গেছে একটা দোকানে, বিকাশের দোকানে যাওয়ার পরে তো মসজিদের ইমাম বলতেছে যে ভাই আপনার দোকানে কি বিকাশে টাকা পাঠানো যাবে? তো সে বলতেছে হ্যাঁ ভাই টাকা তো পাঠানো যাবে। তো কত টাকা পাঠাবেন? তো ভাই আমি 2000 টাকা পাঠাবো। কে বলতেছে? ইমাম সাহেব বলতেছে। কাকে বলতেছে? দোকানদারকে বলতেছে। তারপরে দোকানদার বলে যে ভাই কোথায় টাকা পাঠাবেন বলেন। তো সে ইমাম সাহেব বলতেছে আমি ইসরায়েলে টাকা পাঠাবো। এই কথা শোনার পর প্রথম কি ইসরায়েলে টাকা পাঠাবেন? দোকানদারের মাথা খারাপ। কি রে, আপনি একজন হুজুর মানুষ হয়ে আপনি ইসরায়েলে টাকা পাঠাবেন? আপনি কোথায় হুজুর? আপনার তো ইমানই নাই। এই কথা বলা শুরু করছে। ইমাম সাহেবকে আমার ইমান নাই কি জন্য? কারণ কি? আপনি আমার কাছে রাগ হয়ে গেলেন কে? আপনার কতক্ষণ? আপনি একজন মুসলিম মানুষ, আর দেখেন না কত বছর যাবত ফিলিস্তিনিদের উপর এত হামলা করতেছে ইসরায়েলিরা, আর সেই ইসরায়েলে আপনি টাকা পাঠাবেন? আপনি হুজুর কে? আপনি একটা হুজুর নামে কলঙ্ক। তখন ইমাম সাহেব বললো হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক কথা বলছেন, আমি হুজুর নামে একটা কলঙ্ক, কিন্তু আপনিও তো ওই কাতারের মানুষ, আপনিও তো কলঙ্ক, আপনি যে আপনিও তো একটা মুসলমান না, আপনিও তো একটা নিম্ন খারাপ। তো কিভাবে আমি 2000 টাকা বলছি, মানে আপনাকে একটা বোঝানোর জন্য বললাম যে ইসরায়েলে আমি 2000 টাকা দিব। কেন দিব? তাদেরকে সাহায্য করার জন্য, যাতে করে কি করতে পারে? ফিলিস্তিনিদেরকে মারতে পারে। যা এই কথাটুকু আমি বলছি, তাতে আপনি আমার উপরে রেগে গেলেন। অথচ দৈনিক আপনি এই যে ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারার জন্য দৈনিক আপনি হাজার টাকা দিচ্ছেন, তখন কি আপনার গায়ে লাগে না? তখন কি আপনার নিজেকে তিরস্কার করতে মনে চায় না? তখন সে আবার বলতেছে